গভীর রজনী। জঙ্গলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পাথর। প্রতিবার জঙ্গলের মাঝামাঝি এসে ওকে ফিরে যেতে হয়েছে। শেষটা দেখা হয়নি। ভাবলো একবার অন্তত চেক করা উচিত। কথাটা ভেবেও কাউকে কিছু না বলেই এখানে এসেছে। ঘন গাছের সারি, আকাশে চাঁদ আছে কিনা সেটা এখান থেকে বোঝা মুশকিল। গাছের পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে আলো এসে মাটিতে ছুঁয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পক্ষে আবছা আলোতে কিছুতেই চোখে দেখা সম্ভব ছিল না। কথাগুলো ভাবতে ভাবতেও জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসলো। জঙ্গলের এপাশে একটা ছোটখাটো বাজার, লোকজন বেচাকেনা করছে। রাস্তার পাশে নানা রকম খাবারের দোকানগুলো কেমন অদ্ভুত টাইপের। পাথর ভ্রুকুচকে সবটা দেখল। লোকজন নিজেদের মতো কাজকর্মে ব্যস্ত। ওকে কেউ দেখেও দেখছে না। মনে হচ্ছে ওর অস্তিত্ব এখানে নেই বললেই চলে। বাজারের দক্ষিণ দিকে মানুষের ছোটখাটো জটলা দেখা যাচ্ছে। কিছু বিক্রি হচ্ছে, সেটা নিয়ে সবাই হইচই করছে। পাথর ভিড়ের দিকে এগিয়ে যেতেই পা তুলল। ঠিক সেই সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন ওর হাতটা টেনে ধরল। পাথর থমকে গিয়ে চমকে উঠল। পেছনে তাকিয়ে হতবম্ব, কারণ কোহিনূর দাঁড়িয়ে আছে। মেয়েটা আবারও সেই চন্দ্রের মতো সুন্দর করে সেজে এসেছে। কেমন বউ বউ লাগছে। পাথরের ঘোর লেগে যায়। মেয়েটা কি কিছুই বোঝে না? কি দরকার এভাবে সে ওর কাজে বাধা দেওয়ার? পাথর আজ আর নিয়ন্ত্রণ হারা হবে না বলে প্রতিজ্ঞা করল। শেষ রক্ষা হলে হয়। ওর ধ্যান ভাঙল ফিসফিস আওয়াজ শুনে। কোহিনূর মাথাটা ওর দিকে কিছুটা ঝুঁকে বলে উঠল, কোথায় যাচ্ছেন? এটা কিন্তু সাধারণ কোনো বাজার না। ভাগ্য ভালো আপনাকে আমি অনুসরণ করেছি, নয়তো কি হতো শুনি? পাথর ভ্রুকুচকে বলল, তোমার মাথা হতো। আমাকে ফলো করছিলে। অনুমতি না নিয়ে যখন এসেছো তখন চুপচাপ দেখো। আর শোনো, এসব আজে বাজে পোশাক পরে আমার মতো ব্রহ্মচারীর ক্ষতি করতে আসবে না। ব্রত নষ্ট হবে। আমি তো বিবাহিত ব্যাচেলর, অনেক কিছুই সহ্য করতে হয়। অর্ধেক বিধবা বলা যায়। পাথর এলোমেলো বকছে, গলা হঠাৎই শুকিয়ে আসছে। মেয়েটা এতটা সুন্দর না হলে কি হতো? ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূর ওর হাতে আস্তে করে থাপ্পড় বসিয়ে দিল। তারপর মুখটা কঠিন করে বলল, যেভাবে দেখছেন কবে আপনার ব্রত ভেঙে খান খান হয়েছে। ঢপবাজি কম করে সামনে এগিয়ে চলুন। এখানে কি হচ্ছে জানতে হবে। আমি হারিয়ে যাচ্ছি না। দেখার অনেক টাইম পাবেন। কোহিনূর কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। পাথর কিছু একটা ভেবে ওর পিছু নিল। ছুটে গিয়ে কোহিনূরের মাথায় আঁচলটা টেনে ঘোমটা তুলে দিয়ে বলল, মুখটা ঢেকে রাখো প্লিজ। দেখছো কতগুলো লোকজন এখানে। এদের পরিচয় জানা যায়নি। শত্রু হতে পারে। যদিও মিত্র হলেও সেম করাই উচিত। কোহিনূর বাধা দিল না। শাড়ির আঁচলটা ভালো করে তুলে নিল। যথাযথ চেষ্টা করলো মুখটা ঢেকে রাখার। দুজনে চুপচাপ ভিড়ের কাছে গিয়ে থামল। একজন টিকিট বিক্রি করছে। কোথাও একটা নাচের মহড়া চলছে। সেখানে নামকরা এক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবে, তবে টিকিটের প্রচুর দাম। কোহিনূর পাথরের হাত খামচে ধরে আবদারের কণ্ঠে বলল, দুটো টিকিট নিয়ে নিন। টিকিট ছাড়া আমরা যেতে পারবো না। দেখুন, অনেক মেয়েরাও নিচ্ছে। পাথর ভ্রুকুটি করল। বিরক্তিতে মুখটা কুঁচকে গেল ওর। এসব নৃত্য আর জনসমাবেশ ওর পছন্দ না। কোহিনূর কেন যেতে চাইছে বুঝতে পারল না। তাই প্রতিবাদ করে বলল, পারবো না। এসব আজে বাজে জায়গায় আমি যাই না, আর তুমিও যাবে না। ফালতু নৃত্যের নামে দাপাদাপি আমি পছন্দ করি না। ফিরে চলো। পাথরের কথা শুনে কোহিনূর চোখ রাঙিয়ে উত্তর দিল, আমি তো সারাদিন নৃত্য করে বেড়াই, তাই নৃত্য আমার ভীষণ প্রিয়। এই নৃত্যটা না দেখলে তো আমি মারাই যাব। চুপচাপ টিকিট কাটুন বলছি। কখনো না। জিদ করে কোনো লাভ হবে না। টিকিট নিয়ে দুজনের মধ্যে তর্ক লেগে গেল। কোহিনূর নিজের কথায় অনড়, অপরদিকে পাথরও মানবে না। শেষমেশ কোহিনূর কিছুটা নরম হয়ে বলল, ওখানে যাওয়াটা খুব দরকার। আমার কেন জানি মনে হচ্ছে ওখানে কিছু আছে।
চলুন না প্লিজ। আপনি না গেলে আমি কিন্তু একাই চলে যাব, তখন আফসোস করবেন। সাঈদ হলে ঠিকই আমার কথা শুনতো, কেন যোকে রেখে আসলাম। কোহিনূরের মুখে সাঈদের কথা শুনে পাথর আরও রেগে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে চুপচাপ এগিয়ে গিয়ে চড়া দামে দুটো টিকিট কিনে নিল। ফিরে এসে কোহিনূরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। লোকজন লাইন ধরে এগিয়ে যাচ্ছে। সামনে বড়সড় একটা গেট দেখা যাচ্ছে। কোহিনূরের কথা শুনে ওর ধ্যান ভাঙল। পাতিলের মতো মুখ করে আছেন, মনে হচ্ছে নৃত্য দেখতে না আপনাকে জেলে নিয়ে যাচ্ছি। আপনার ডান পাশের নীল পোশাকের মেয়েটাকে দেখুন, ওকে কেমন চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো। পাথর চুপচাপ পাশ ফিরে ভ্রু কুঁচকে ফেলল। চোখ জুড়ে ওর কৌতূহল খেলা করছে। ফিসফিস করে উত্তর দিল, তোমাদের বাড়ির কাজের মেয়েটা না? ও এখানে কিভাবে? জানি না, জানতে হলে ওখানে যেতে হবে। আশেপাশে খেয়াল রাখুন। পাথর কোনো উত্তর দিল না। কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে হাঁটা ধরল। খানিকটা এগিয়ে গিয়ে ওরা বিশাল বড় একটা বিল্ডিংয়ের সামনে উপস্থিত হলো। লোকজন ভেতরে যাচ্ছে দেখে ওরাও অনুসরণ করল। ভেতরে প্রবেশ করে ওরা বেশ চমকে গেল। ডাইনিং রুমের সোফায় লোকজন চুপচাপ বসে আছে। ফ্লোরে একটা মেয়ে ঘোমটা টেনে অনবরত নেচে চলেছে। পাথরের মুখটা বিরক্তিতে ছেয়ে গেল। কোহিনূর ওকে নিয়ে জোর করে এক সাইডে বসে পড়ল। কোহিনূরের পায়ের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। গতকাল ঐশ্বর্যর পায়ের উপরে গ্লাস ফেলে দিয়েছিল, সেখানেই চাপ পড়েছে। বাড়িতে ওকে নিয়ে সন্দেহ হবে, তাই যন্ত্রণাটা ওকে ভোগ করতে হচ্ছে। নয়তো অনেক আগেই কাটা স্থান ঠিক করে নিতে পারত। পাথর এখনো পর্যন্ত জানে না, জানতে পারলে কি করবে কে জানে। কোহিনূর বাম হাতটা সাবধানে পা পর্যন্ত নামিয়ে নিয়ে জুতার সামান্য নাড়িয়ে দিল। ততক্ষণে সামনের মেয়েটা ঘোমটা তুলে নিয়েছে। কোহিনূর ভ্রু কুঁচকে ফেলল। ওর সামনে নৃত্য করা মেয়েটা অন্য কেউ না, মারিয়া ফারুকী, মানে ওর ছোট ফুপি। সুলতান বাড়ির মেয়েরা এভাবে লোকজনের সামনে নৃত্য করতে পারে ওর বিশ্বাসই হচ্ছে না। পাশ থেকে পাথর গম্ভীর কণ্ঠে বলল, নূর, তুমি জানতে চন্দ্রের পেশা কী ছিল? চন্দ্র সত্যি ছলনা করেছে নূর। ও সুলতান ফারাবি ফারুকীকে ঠকিয়ে বিয়ে করেছে। আমার এটাই বিশ্বাস। একজন সামান্য নর্তকী কিভাবে সুলতান পরিবারের বউ হতে পারে? এই পর্যন্ত যতগুলো ডায়েরি পাওয়া গেছে সেগুলো ছিল এই পরিবারের ছেলেদের লেখা। সেখানে চন্দ্রের নিজের কোনো মতামত বা উল্লেখযোগ্য পরিচয় ছিল না। নূর, এই মহিলার মধ্যে রহস্য আছে। পাথরের কথা শুনে কোহিনূর অবাক হলো। পাথর কেন? ওর নিজেরই কেমন গুলিয়ে যাচ্ছে। মারিয়া ফারুকীর এখনো এতটা খারাপ দিন আসেনি যে সকলের সামনে সামান্য কিছু টাকার বিনিময়ে নৃত্য করবে। এসব চন্দ্র ওকে দিয়ে করাচ্ছে, কিন্তু ওর উদ্দেশ্য কি? আবার নতুন কোন রহস্য এই চন্দ্রের মধ্যে হামাগুড়ি দিয়ে সুলতান পরিবারে আঘাত করবে কে জানে। কোহিনূরের ধ্যান ভাঙে হঠাৎ নৃত্য থেমে যাওয়া দেখে। নৃত্য থামতে লোকজন যেমন এসেছিল তেমনইভাবে চলে যাওয়ার জন্য উঠে পড়ল। কোহিনূর তখনও বসে আছে, পাথর উঠতে দিচ্ছে না। শেষটা দেখে তবেই ফিরবেও। কয়েক মিনিটের মধ্যেই কক্ষ জনশূন্য হয়ে উঠল। ডাইনিং রুমে শুধুমাত্র কোহিনূর আর পাথর বসে আছে। ঠিক সেই সময় এক মহিলা এসে ওদের সামনে একটা বক্স রেখে গম্ভীর কণ্ঠে বলল, ক্ষতযুক্ত স্থান পরিষ্কার করে নিন, রক্তের তীব্র গন্ধে ওরা জেগে যাবে। মহিলা কথাটা বলেই যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এখানে কি হচ্ছে মাথায় আসছে না। পাথর মুখটা কঠিন করে কোহিনূরের পায়ের কাছে বসে পড়ল। জুতা খুলতে চাইল কিন্তু পারল না। কোহিনূর ফিসফিস করে বলল, ভুলেও এমনটা করবেন না। পায়ের উপরের অংশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ঝামেলা হয়ে যাবে। চলুন আমার সঙ্গে। কোহিনূর দাঁড়িয়ে পড়ল। পাথর মানতে নারাজ, কিন্তু এখন তর্ক করার সময় নেই। নৃত্য শেষ করে মারিয়া ফারুকী গায়েব হয়েছে। কোন দিকে গেছে জানাটা খুব জরুরি। ওরা দ্রুত গতিতে সিঁড়ি ধরে ওপরে উঠে গেল।
কোহিনূর ফিসফিস করে পাথরকে বলে দিল বিপদের আভাস পেলেই পালিয়ে যেতে হবে। পাথর কোনো উত্তর দিল না। ওর মেজাজ খারাপ, রাগে উল্টোপাল্টা কিছু করে ফেলবে, তাই চুপচাপ আছে। দোতলায় 6টা কক্ষ, তবে সারি সারি না, এগিয়ে পিছিয়ে সরু রাস্তা। কয়েকটা কক্ষে খোঁজ করেও যখন কিছু পেল না, তখন ওরা সিঁড়ির পাশের কক্ষে গিয়ে উকি দিল। বিছানায় মারিয়া ফারুকিনা অন্য একটা মেয়ে শুয়ে আছে। পোশাক দেখে আর পায়ের ক্ষতচিহ্ন দেখে কোহিনূর বুঝতে পারল এটা চন্দ্রের লাশ। কোহিনূর ভেতরে ঢুকে পড়ল। মারিয়া এখানে নেই বোঝা শেষ। কোহিনূর লাশের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, পাথর লাইট আছে আপনার কাছে? দ্রুত জ্বালিয়ে দিন। তো চন্দ্র, এবার কি হবে? তোমার সৌন্দর্য খসে খসে পড়বে। যার মায়াতে তুমি এসব করছো সেটাই যদি না থাকে। কোহিনূরের কথা শেষ হতেই হঠাৎ লাশের চোখ খুলে গেল। কোহিনূর জানতো এমনটাই হবে। এর মধ্যে চন্দ্রের আগমন ঘটেছে বুঝে কোহিনূর আর অপেক্ষা করল না। দ্রুত আগুন লাগিয়ে দিয়ে যখন বেরিয়ে আসলো, ঠিক তখনই বিপত্তি বাঁধল অন্য জায়গায়। যে কক্ষে চন্দ্র ছিল সেই কক্ষের ন্যায় আরও একটা কক্ষ ওদের সামনে, আর হুবহু চন্দ্রের লাশ বিছানায় রাখা। পাথর বিড়বিড় করে বলল, নূর, আমাদের ফাঁসানো হচ্ছে। আমরা রীতিমতো ফেঁসে গেছি। এখান থেকে বের হতে হবে। আমি রূপ পরিবর্তন করতে পারছি না। কোহিনূর হতবম্ব হলো। মায়াজাল বিছানো হয়েছে ওকে ধরার জন্য। কোহিনূর চোখ বন্ধ করে ঢোক গিলল। শত্রুপক্ষ বেশ শক্তিশালী মনে হচ্ছে। কি হবে এখন? ঝকঝকে খঞ্জর দিয়ে আপেলের অংশ টুকরো করতে ব্যস্ত মীরা। জামশেদ সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে। কাজের মধ্যে মীরা চাপা কণ্ঠে বলল, জানেন, তখন কিচেনে আমার ঠিক পেছনে কেউ ছিল। হুডির জন্য দেখতে পাইনি, কিন্তু লোকটার হাতে খঞ্জর ছিল। আর ও যখন আমার পেছনে ছিল তখন কেমন অস্বস্তি হচ্ছিল। সঙ্গে কিসের একটা গন্ধ। আমি ভয়ে চিৎকার দেব, ঠিক সেই সময়ই অধরা চলে আসে। লাইট জ্বালানোর পরে কিন্তু সেখানে কেউ ছিল না। জামশেদ ওর দিকে চেয়ে আছে। বাড়িতে অপরিচিত লোকের আনাগোনা কিভাবে সম্ভব? গেটের কাছে কড়া পাহারার সঙ্গে এতগুলো ক্যামেরা। একটাতে তো ধরা পড়ত। কিছু ভেবেও উত্তর দিল, তোমার চোখের ভুল। এখানে কেউ নেই। অন্ধকারে কোথাও যাবে না। অধরাকে বলবে ও তোমাকে সাহায্য করবে। তাছাড়া কুপি আছে না, ওকে বলবে ও করে দেবে। মীরা হঠাৎ কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কুপি আহত, অনেক দুর্বল। ঐশ্বর্যর পায়ের উপরে গ্লাস ফেলেছে। বেচারি কক্ষে ঘুমিয়ে আছে, বিশ্রামের দরকার। জামশেদ রেগে গেল। ঐশ্বর্যকে ওর প্রথম থেকেই পছন্দ ছিল না। এমন ব্যবহার দেখে আরও বিরক্ত হলো। কিন্তু কক্ষের বাইরে গিয়ে কুপির কক্ষে যাওয়ার পথে জুবায়ের ওকে আটকে দিয়ে বলল, কিছুক্ষণ আগে ডাইনিং রুমে কি তুমি ছিলে? জামশেদ ভ্রু কুঁচকে বলল, আমি কক্ষে ছিলাম। এইমাত্রই বের হলাম। আমি কুপিকে দেখতে যাচ্ছি। জামশেদ কথা শেষ করতে পারল না। হঠাৎ অধরা চিৎকার করে উঠল। জুবায়ের দ্রুতগতিতে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল। আবার কি হচ্ছে কে জানে। এই বাড়িতে কি তবে ভৌতিক উৎখাত শুরু হলো? কে আছে এসবের পেছনে? থরথর করে কাঁপছে অধরা। বেলকনিতে ফোঁটা ফোঁটা রক্তের সঙ্গে মাংসের ছোট ছোট অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো কোথা থেকে এসেছে ওর জানা নেই, কিন্তু প্রশ্ন, এই কক্ষে কেন আসবে? আজ অবধি এই বাড়িতে যাই হয়ে থাকুক, কখনো ওদের কক্ষে কোনো ঝামেলা হয়নি। জুবায়ের হন্তদন্ত হয়ে দৌড়ে এসে অধরাকে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। মেয়েটাকে কখনো এভাবে ভয় পেতে দেখেনি। জামশেদ ওদের পেছন থেকে সামনের দিকে এগিয়ে এসে রক্তের ফোঁটা থেকে সামান্য কিছু আঙুল দিয়ে স্পর্শ করে চোখের সামনে তুলে ধরতে ওর কপালের ত্বকে ভাঁজ পড়ল। ভাবল, এখানে মানুষের রক্ত মাংস কিভাবে সম্ভব? জুবায়ের ভ্রু কুঁচকে বলল, কি বুঝলে? রক্ত নাকি রং ফেলে ভয় দেখানো হচ্ছে? জামশেদ উঠে পড়ল। হাতটা টিস্যু দিয়ে মুছে নিয়ে বলল, টাটকা রক্ত, তাতে কোনো ভেজাল নেই। অধরা, তুমি কোনো শব্দ শুনেছ? কেউ তো এসেছিল এসব ফেলতে। অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তোমার?
অধরা জুবায়েরের বুকে মুখ লুকিয়ে উত্তর দিল, ওয়াশরুম থেকে শব্দ শুনেছিলাম, কেমন ঠক ঠক আওয়াজ হচ্ছিল। তখনই চলে এসেছি, তারপর দেখলাম এভাবে সব পড়ে আছে। কোহিনূর কোথায়? আমার মেয়েটা কোথায় আছে? আমার এক্ষুনি জানতে হবে। অধরা জুবায়েরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু জুবায়ের ওকে ছাড়ল না। বুকের সঙ্গে রেখেই ফিসফিস করে বলল, কোহিনূর ঠিক আছে, ওর সঙ্গে পাথর আছে, টেনশন করো না। তুমি অনেক দুর্বল হয়ে উঠেছ, আগে এতটা ভীতু ছিলে না। এমন করলে হবে বলো? অধরা জুবায়েরকে ছাড়িয়ে দিয়ে ছলো ছলো চোখে বলল, বয়স হচ্ছে, লড়াই করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। স্বামী সংসার নিয়ে শান্তিতে বসবাস করার লোভ সকলের আছে, আমার একার না। সবসময় আতঙ্কে থাকি, না জানি কখন আমার মেয়ে বা স্বামীর ক্ষতি হয়ে গেল। আমার মেয়েটা যদি সাধারণ হতো তবে এমন কিছুই হতো না। প্লিজ খোঁজ নিন, আমার ভালো লাগছে না। মনের মধ্যে খারাপ চিন্তা হচ্ছে। বোঝেন তো মায়ের মন। আচ্ছা, ও নিজের কক্ষে আছে তো? অধরার কথা শুনে জুবায়ের ঢোক গিলল। কোহিনূর কক্ষে নেই। কিছুক্ষণ আগেও দেখে এসেছে। মেয়েটা পায়ের এই অবস্থা নিয়ে কোথায় গেল কে জানে। সাঈদ বারান্দায় বসে আছে, ওকে নিয়ে যায়নি। পাথর সঙ্গে আছে, তবে পাথরের উপরে ওর বিন্দুমাত্র ভরসা নেই। শত্রুপক্ষ যতই ভালো হোক তবুও সে শত্রু। অধরা আবারও জিজ্ঞাসা করল, কিন্তু জুবায়ের কিছু বলার আগেই জামশেদ ভ্রুকুচকে প্রশ্ন করল, কোহিনূর এখানে এসেছে? ওকে কে এনেছে? ও এসেছে অথচ আমাকে বলা হয়নি কেন? জুবায়ের, তুমি আমার থেকে কথা লুকিয়েছ। মেয়েটার বিপদ হলে কিন্তু তোমাকে আমি ছাড়ব না। কোথায় ও? জামশেদের রাগ দেখে জুবায়ের মিনমিনে কণ্ঠে বলল, কুপি হচ্ছে কোহিনূর। আমরাও জানতাম না, পরে জেনেছি। প্লিজ রাগ করো না। মেয়েটার পা অনেকটা কেটে গেছে। কিছুক্ষণ আগে ওর কক্ষে গিয়েছিলাম, সেখানে নেই। জানি না কি হচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না। জুবায়েরের এলোমেলো কথা শুনে জামশেদ হুঙ্কার দিয়ে উঠল, কতবার নিষেধ করেছিলাম এই বাড়িতে যেন না আসে, তবুও এসেছে। এসেছে তো এসেছে, আবার কাজের মানুষ হয়েই আসতে হলো। সুলতান বাড়ির মেয়ে বউদের সম্মান সবার উপরে থাকার কথা, অথচ সে বাড়ির কাজের মেয়ে হয়ে পরের ফরমাইশ পূরণ করছে। পা কেটেছে মানে রক্ত ঝরছে। ও রক্তের গন্ধ শুকে কত শত শত্রু জেগে উঠবে, মেয়েটার কোনো আইডিয়া আছে? জামশেদ বিরক্ত হচ্ছে জুবায়েরের উপরে। রেগে গিয়ে বলল, কোথায় যেতে পারে কোনো আইডিয়া আছে? ও এখানে আছে, কাউকে বলো না। আমি কতবার বললাম সাবধানে থাকতে, তবুও শুনল না। আমার চিন্তা হচ্ছে। শোনো, আমি জঙ্গলের দিকে যাচ্ছি। কাজের মেয়েটা এসে সব পরিষ্কার করে দেবে। আপাতত ততক্ষণ তোমরা আমাদের কক্ষে গিয়ে অপেক্ষা করো। জামশেদ যেতে চাইল, কিন্তু জুবায়ের ওকে থামতে বলে বলল, পাথরও সঙ্গে আছে, ওরা জঙ্গলের দিকে নেই। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ও আসলে তুমি যতটা পারো ঝামেলা করবে। তবুও প্লিজ এখন চুপ করো। অধরা টেনশন করছে, ওর শরীর ঠিক নেই। জুবায়েরের কথা শুনে জামশেদের মুখটা বিরক্তিতে ভরে উঠল। মেয়ে বিপদে তাতে জনাবের কোনো চিন্তা নেই। বউ অসুস্থ হবে তাই নিয়ে যত চিন্তা। বউ পাগল কাকে বলে? জামশেদ দ্রুত প্রস্থান করল। এখানে থাকলে জুবায়েরের ন্যাকামেওকে সহ্য করতে হবে। বিড়বিড় করল, পৃথিবীতে একমাত্র সুলতান জুবায়ের ফারুকীর বউ আছে, আর বাকিরা সব বিধবা। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কোহিনূর। পাথর আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। এখান থেকে বের হতে না পারলে পাথরের শক্তি কাজ করবে না। এখানে শক্তিশালী কালো শক্তির উপস্থিতি আছে, যেটা ওকে বাধা দিচ্ছে। কিন্তু কোহিনূর, ওর তো শক্তি আছে, যেটা কালো শক্তির সঙ্গে যুক্ত না। কোহিনূর কিছু একটা ভেবে সামনে এগিয়ে গেল। সন্দেহজনক বিষয় হচ্ছে, এই বাড়িতে অসংখ্য ছোট বড় আয়না রয়েছে। কোহিনূর বাঁকা হেসে চোখ ঘুরিয়ে একবার আশেপাশে দেখে নিয়ে পাশে থাকা ফুলদানিটা তুলে নিল, তারপর ধুমধাম ভাঙতে শুরু করলো। হঠাৎ শব্দ শুনে পাথর দৌড়ে এসে ওকে পেছন থেকে জাপটে ধরে ফুলদানিটা নিজের আয়ত্তে নিয়ে বিরক্তি নিয়ে বলল, এসব কি করছো?
মাথা ঠান্ডা করো, আমি একটা রাস্তার খোঁজ করছি। এভাবে হুটহাট ভাঙচুর করলে তো হবে না। কোহিনূর লাফালাফি করতে করতেই ঝাড়ি দিয়ে বলল, আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আপনার ঘটে বুদ্ধি নেই বলে আমারও থাকবে না কেন ভাবছেন? এই বাড়িতে দেখেছেন কতগুলো আয়না আছে? আয়নার মধ্যে লুকিয়ে আছে আমাদের বাইরে যাওয়ার রাস্তা। কালো শক্তির শয়তানেরা এই আয়নার মধ্যে দিয়ে চলাফেরা করে। সবগুলো ভেঙে দিন, তারপর আমাদের মুক্তি এমনিতেই মিলবে। ছাড়ুন আমাকে। এবার থেকে আমাকে স্পর্শ করতে হলে অনুমতি নেবেন। জানেন না, দেনমোহরের টাকা এখনো পর্যন্ত বাকি আছে, আগে পরিশোধ করুন। অবশ্য আপনার পুরো জীবন চলে যাবে, তবুও তা শোধ হবে না। আবার এসেছেন আমার কাজের 12টা বাজাতে। পুরো 200 কোটি টাকা, বুঝলেন? পাথর হতবাক হলো কোহিনূরের কথা শুনে। কিসের মধ্যে কিসের তুলনা করছে মেয়েটা? আর 200 কোটি টাকা কি গাছের পাতা, যে বিয়ের দেনমোহরে এতগুলো টাকা উল্লেখ করা হলো? কোনো পাষাণ হৃদয়ের ব্যক্তির দ্বারাই এহেন বিপদের সৃষ্টি হলো। জানার জন্য পাথর মুখটা কঠিন করে বলল, দেনমোহরের এতগুলো টাকার প্রস্তাব কে দিয়েছিল নূর? আমার মন ভালো ছিল না, তাই খেয়াল করিনি। তাই বলে পুকুর ডুবি করবে? কোহিনূর ওকে ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘোমটা টেনে খাপছাড়াভাবে উত্তর দিল, আমার চাচ্চু জানতো আপনার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই তো বুদ্ধি করে 200 কোটি টাকা কাবিননামা করতে চাপ দিয়েছিল। তাছাড়া সুলতানা কোহিনূর ফারুকীর বিয়ে বলে কথা, একদম ঠিক হয়েছে। এখন রাত দিন কামলা খেটে টাকা জোগাড় করুন। চিন্তা নেই, আপনার জন্য আমি শেষ বয়স পর্যন্ত অপেক্ষা করব। কোহিনূর বেশ মজা পাচ্ছে পাথরকে খ্যাপাতে। বেচারা ওর কথা শুনে হতবম্ব হয়ে আছে। আজ পর্যন্ত 200 কোটি টাকা কোন বাপের মেয়ের বিয়ের কাবিন হয়েছে? পৃথিবীর বিরল ঘটনা এটা। ভিক্ষা করে এখন কাবিনের টাকা জোগাড় করতে না হয়। মেজাজ খারাপ হচ্ছে পাথরের। বিপদের কথা মাথা থেকে বেরিয়ে গেল। পাথর পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার বাপ চাচা জব্বর একটা জিনিস। একজন মেয়েকে জামাইয়ের সঙ্গে দেখলে এলইডি বাল্বের ন্যায় জ্বলে ওঠেন, আরেকজন কৌশলে জামাইয়ের হাতে ঘটিবাটি ধরিয়ে দেওয়ার সুন্দর পরিকল্পনা করে ফেলেছে। চমৎকার বুদ্ধি। কোহিনূর আরেকটা আয়নাতে আঘাত করতে করতে উত্তর দিল, আপনার 14 পুরুষের সৌভাগ্য কোহিনূর ফারুকী আপনার গলাতে বরমালা দিয়েছে, এতেই সন্তুষ্ট থাকুন। আর একবার যদি আমার বাপ চাচাকে নিয়ে একটাও উস্কানিমূলক শব্দ উচ্চারণ করেছেন, আপনাকে আমি এখানেই রেখে যাব। বসে বসে চন্দ্রের নৃত্য দেখবেন। কোহিনূর হাঁপাচ্ছে আর কথা বলছে। পাথর আর উত্তর দিল না। হাতের মুঠো শক্ত করে সামনের আয়নাতে গিয়ে ঘুষি বসিয়ে দিল। রাগ হচ্ছে, আয়না ভেঙে বেশ শান্তি লাগছে, তাই আর অপেক্ষা করল না। একের পর এক ভাঙচুর করতে শুরু করলো। কোহিনূর একটা আয়নার সামনে গিয়ে থমকে গেল। সেখানে ওর প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। ভাবল জাদুর মিরর এটা। কোহিনূর চিৎকার দিয়ে পাথরকে ডেকে নিয়ে বলল, এখানে আসুন আর দেখুন এই আয়নাটাকে। পাথর দ্রুত পায়ে সেখানে এসে থমকে গেল। দুজনের মধ্যে কারোরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। পাথর কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ইশারা করল সামনে পা বাড়াতে। কোহিনূর মাথা নাড়িয়ে ওকে অনুসরণ করল। মুহূর্তের মধ্যেই সবটা পরিবর্তন হয়ে গেল। দুজনেই সে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। কোহিনূর হাঁপ ছেড়ে বাঁচল। বুদ্ধি না করলে আজীবন ওই কক্ষে ফেঁসে থাকতে হতো। পাথর কিছু একটা ভেবে বলল, কোলে উঠবে নূর? কোহিনূর থতমত খেয়ে উত্তর দিল, কোহিনূরকে কি আপনার খোড়া মনে হয়? চলুন, হাঁটতে পারবো। ভুলে যাবেন না, আমার রক্তে কোহিনূরের জ্যোতি মিশে আছে, যা জিনের অংশ থেকে তৈরি। যতক্ষণ এটা আমার কাছে আছে, আমি যথেষ্ট শক্তি নিয়ে বিপদের মুখোমুখি হতে পারবো। চলুন, রাত শেষ হতে চলেছে। পাথর আর কোনো উত্তর করল না। চুপচাপ দুজনে ছুটল বাড়ির পথে। পূর্ণিমা রাত, উত্তাল সমুদ্রের কিনারে হাঁটু ভাঁজ করে বসে আছে আধার। ওর সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, যার মুখে এলোমেলো অসংখ্য কাটা দাগে ভর্তি। মুখ থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে। জঘন্য দেখতে সেই রূপ।
আধার জানে ওর সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তির আসল পরিচয়। লোকটা দেখতে জঘন্য, তবুও তার শক্তির কাছেও অতি নগণ্য। লোকটা খসখসে কণ্ঠে বলে উঠল, আমার প্রস্তাবে তুমি রাজি তো? আধার জানে না ওকে কোন প্রস্তাবের কথা বলা হচ্ছে। দুদিন আগে এই ব্যক্তি ওর কাছে এসেছিল, কিন্তু কিছুই খোলাসা করে বলেনি। দাদুর পরামর্শ নিতে গিয়ে বুঝলো এই লোকটা কোনো সাধারণ মানুষ না। একে দিয়েই ওর কোহিনূরকে হাসিল করা সম্ভব। কথাগুলো ভেবে ও মাথা নাড়িয়ে বলল, প্রভু, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। কোহিনূরের জন্য সব পারব, আপনি শুধু হুকুম করুন। লোকটা খুশি হলো, হাসলেন শব্দ করে, ফলে কিছু মাংস ছুটে চারিদিকে ছড়িয়ে পড়ল। আধারের গা গুলিয়ে আসছে, কিন্তু কিছুই করার নেই। লোকটা বলে উঠল, বেশ, তবে কোহিনূরের জাদুলিপি আমাকে এনে দাও। যেভাবেই হোক ওই লিপিটা আমার চাই। আধার কিছুটা ভেবে বলল, কিভাবে পাবো সেই লিপি? আমি বললেই কেন কোহিনূর আমাকে ওর জাদুলিপি দিয়ে দেবে? দেবে না, কৌশলে আদায় করবে। সব কি তোমাকে আমি বলে দেব? শক্তি আছে, কাজে লাগাও। পাথরকে বশ করে আটকে রেখে নিজেও রূপ নিয়ে চলে যাও সুলতান ভিলাতে। সেখানেই ঘাপটি মেরে বসে আছে তোমার কোহিনূর। একবার জাদুলিপি আমার হাতে আসুক, কোহিনূর তোমার হয়ে যাবে, প্রমিস। আধার খুশি হয়ে মাথা নাড়িয়ে বলল, তবে তাই হোক। এবার দেখবেন এই আধার কিভাবে ধরণীকে আধারে নিমজ্জিত করে নিজের স্বার্থ হাসিল করে। আমি অর্ধমানব, আমার কাছে না আছে কারো রক্তের সম্পর্ক রাখার ওয়াদা, না আছে কোনো ধর্ম। আমি শুধুই শয়তানের উপশাসক। নিজের স্বার্থের জন্য সবটা করব। এটাই তো চেয়েছি তোমার থেকে। এগিয়ে যাও, তোমার লক্ষ্য পূরণে আমি সাহায্য করব। এখন আসছি তবে। লোকটা বিদায় নিয়ে নিল। আধার দুই হাত প্রশস্ত করে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, লুকোচুরি খেলা তবে জমে উঠুক। চুপচাপ কোহিনূরের পা ব্যান্ডেজ করছে জামশেদ। রাতে ফিরে না গিয়ে কোহিনূরের কক্ষেই অবস্থান করছিল। ভেবেছিল অনেক বকাবকি করবে, কিন্তু মেয়েটার পায়ের অবস্থা দেখে আর বকতে পারেনি। কোহিনূর অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু ফলাফল শূন্য। নির্জনতা কাটিয়ে জামশেদ বলে উঠল, চন্দ্রের মুখোমুখি হওয়া এতটাও সোজা হবে না নূর। ওকে তোমার এতটা বোকা মনে হয়? কত শত বছরের পরিকল্পনা তুমি এক মুহূর্তের মধ্যে নষ্ট করবে, এমনটা হবে না। তোমার কাছে যেমন শক্তি আছে, ওর কাছেও আছে। তোমাকে নিয়ে আমাদের কতটা টেনশন হয় তুমি বুঝবে না। কি ভেবেছ চন্দ্রের হৃৎপিণ্ড আছে, সেখানে নিজের নাম লিখে পুড়িয়ে ঝলসে দেবে আর সব ঝামেলা খতম? কখনো না। ওর হৃদয় নেই, না আছে মানুষের মতো শরীর। তাছাড়া ওদের পেছনে আরও কেউ আছে। জানি তুমি রহস্য প্রায় জেনে গেছো, কিন্তু চন্দ্রের বিষয়ে কতটা জানো? জামশেদ বেশ রেগেই কথাগুলো বলছে। কোহিনূর মুখটা কঠিন করে উত্তর দিল, একজন নর্তকীয়ার গণিকার সম্পর্কে বিস্তারিত জানতে আমার বিশেষ কোনো অসুবিধা হবে না চাচ্চু। নিজেকে নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা আমি করছি না। ওর সাহস কিভাবে হলো যে ও আমার ফুপিকে কষ্ট দিচ্ছে? ছাড়ব না আমি, কাউকে ছাড়ব না। জামশেদ কোহিনূরের দিকে তাকিয়ে বলল, ওর মৃত্যু বহু বছর আগেই হয়ে গেছে নূর। ওই আত্মাকে মুক্তি দিতে সাইদের আম্মিকে দরকার হবে। তুমি ওনাকে খোঁজ করো। উনি বলতে পারবেন কিভাবে চন্দ্রের মুখোমুখি হতে পারবে। চন্দ্র লুকোচুরি করতে করতে তোমার ক্ষতি করতে চাইছে। ওর ফাঁদে পা দিয়ে তুমি ভুল করেছ। শুধু শক্তি থাকলে হবে না, বুদ্ধি দিয়ে সবটা সামলাতে হবে। সরি চাচ্চু, এবার থেকে আর ভুল হবে না। যাই হোক, মন বলছে তোমার পা থেকে ঝরা রক্তের গন্ধে সুলতান পরিবারের নতুন অতিথি নিশ্চয়ই আসবে। কার মধ্যে কিভাবে কে আসবে নজর রেখো, আর ভুলেও নিজের চেহারা কারো সামনে আনবে না। আমি চেষ্টা করছি চন্দ্রের বিষয়ে জানার জন্য। কোহিনূর মাথা নাড়িয়ে ভাবল, আবার কে আসবে সুলতান ভিলাতে। নির্জন কক্ষে বসে আছে কোহিনূর। পায়ের অবস্থা মোটামুটি ঠিক হয়ে গেছে, তবে সবাইকে দেখানোর জন্য ব্যান্ডেজ খোলা হয়নি।
সাঈদ বাইরে গেছে, বেচারা ক্ষুধা সহ্য করতে পারে না। গতকাল রাতে এই বাড়িতে সম্পূর্ণ অচেনা এক শক্তির প্রবেশ ঘটেছিল। কোহিনূর সেটা বেশ ভালো করেই অনুভব করতে পারছে, কিন্তু লোকটার উদ্দেশ্য কি বুঝতে পারছে না। মায়ের কক্ষে ছড়িয়ে থাকা রক্ত আর মাংস থেকে বোঝা যাচ্ছে যে এসেছিল সে যেখানেই যাবে সেখানেই চিহ্নগুলো রেখে যাবে। কোহিনূর হিসেব করে ফেলল কিভাবে ওকে ধরতে পারবে। লোকটা মেয়ে হোক বা ছেলে কিছুই যায় আসে না। কথাগুলো ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। তবে কোহিনূর জিজ্ঞাসা করার আগেই পাথর ভেতরে প্রবেশ করল। ছেলেটার সারা মুখে রহস্যময় হাসি খেলা করছে। কোহিনূর ভ্রুকুচকে জিজ্ঞেস করল, মতলব কি? অনুমতি ছাড়া আমার কক্ষে আসার সাহস কে দিল আপনাকে? প্রশ্ন শুনে পাথর মজা পেল। এলোমেলো চুলগুলোতে হাতের আঙুল পুড়ে বাঁকা হেসে কোহিনূরের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে একটা চেক বের করে সামনে মেলে ধরে ভ্রু নাচিয়ে বলল, কাবিন পরিশোধ করছি। এরপর নিশ্চয়ই কাছে আসা নিয়ে সুলতানা কোহিনূর ফারুকীর কোনো অসুবিধা হবে না। যদি হয় তবে স্বামী হিসেবে আমি সেটা মানব না। দরকার হলে বিশ্বের সব স্বামীদের নিয়ে হরতাল ডাকব। অনশন ধর্মঘট চলবে, তবুও দাবি আদায় করে তবেই ছাড়ব। মোট কথা বউ চাই। পাথরের কথা শুনে কোহিনূর বিরক্ত হলো, তাই উত্তর না করে সোজা ওর হাত থেকে চেকটা নিয়ে কয়েকটা টুকরো করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ফালতু এসব না ভেবে ভালো করে পাহারা দিন। এই বাড়িতে গতকাল কে এসেছিল খোঁজ করুন। হঠাৎ আগমনের কারণ নিশ্চয়ই সাধারণ হবে না। কোহিনূরের কথা পাথরের কান পর্যন্ত পৌঁছালো না। মুখটা গম্ভীর করে কোহিনূরের মুখের দিকে খানিকটা ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কথা এড়িয়ে যাচ্ছ তুমি। ভীষণ চালাক। ঠিক তোমার বাবার মতো, যেমন বউ তেমনই শ্বশুর, খাপে খাপ। মাঝখানে আমার কপাল খারাপ। কোহিনূর উত্তর দিতে চাইল, তার আগেই পাথর কিছু একটা ভেবে বলল, নূর, একটা জিনিস চাইব, দেবে তুমি? ভীষণ দরকার, না হলে চাইতাম না। কোহিনূর পাথরের চোখের দিকে তাকিয়ে আছে। লোকটা কি চাইতে পারে ওর মাথায় আসছে না। ভুলভাল কিছু চাইলে না দিতে পারলে কথা দিয়ে লাভ নেই। কোহিনূরকে ভাবতে দেখে পাথর ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামান্য চাপ দিয়ে বলল, ভরসা করতে পারো, ঠকবে না। প্লিজ সাহায্য করো আমাকে। কথা দিচ্ছি কাজ শেষে ফিরিয়ে দেব। আমাকে যেতে হবে, হাতে সময় খুব কম। কি চাই আপনার? পাথর মৃদু কণ্ঠে উচ্চারণ করল, জাদুলিপিটা আমার ভীষণ দরকার। বাবা বলেছেন ওটা তোমার কাছে আছে। কোহিনূর তার ভ্রু কুঁচকে ফেলল। জাদুলিপি পাথরের কোন কাজে লাগবে ওর জানা নেই, তাই জিজ্ঞাসা করল, কেন? ওর অষ্টম পৃষ্ঠাতে আমি একজনের ভাগ্যলিপি নিজের হাতে লিখতে চাই। প্লিজ সাহায্য করো। এটাই শেষ চাওয়া তোমার কাছে। কোহিনূর কোনো প্রশ্ন করল না। চোখ বন্ধ করে জাদুলিপি ডেকে নিল। এই লিপিতে যতগুলো আকাঙ্ক্ষা লিপিবদ্ধ হয় সেগুলো পূরণের জন্য ক্ষমতাপ্রাপ্ত একজন রক্ষক আছে। সে নিশ্চয়ই পাথরের ইচ্ছা পূরণ করবে। কোহিনূর মলিন হেসে ওর হাতে লিপিটা তুলে দিয়ে বলল, এটা আপনার বাবার ছিল, সেই হিসেবে এটার উপরে আপনার অধিকার আছে। যে কোনো কাজে ব্যবহার করার আগে দুইবার ভেবে নেবেন। আবেগপূর্ণ হয়ে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না, যাতে পরবর্তীকালে আফসোস করতে হয়। আর দয়া করে এটা কাউকে দেবেন না, খারাপ কাজে ব্যবহার হতে পারে। আশা করি বুঝবেন আমার কথাগুলো। কোহিনূর থামতেই পাথর ওর হাত থেকে লিপিটা নিজের হাতে তুলে নিয়ে ডান হাতে কোহিনূরকে নিজের সঙ্গে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোমাকে নিজের করতে পৃথিবীর যে কোনো অসাধ্য সাধন করতে আমি দুইবার ভাবব না। তুমি আমার ছিলে, আমারই থাকবে। কোহিনূর কিছু বলতে চাইল কিন্তু পারল না। পাথর ওকে ছেড়ে দিয়ে সোজা জানালা দিয়ে বেরিয়ে পড়ল। সব কেমন অদ্ভুত লাগলো, কিন্তু আপাতত কিছুই করার নেই। মেঘমুক্ত নীল আকাশ, সূর্য পশ্চিম আকাশে হামাগুড়ি দিচ্ছে। কিছুক্ষণ পরে আধার নামবে ধরণীতে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে আদি। ওর পাশেই ঐশ্বর্য ছোট্ট একটা কারুকার্যমণ্ডিত মিরর হাতে বসে আছে। মেয়েটা বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে নিজেকে দেখছে। আদি আর চোখে সেটা পর্যবেক্ষণ করে মৃদু কণ্ঠে বলল,
কোহিনূরের ধারালো রূপের আগুনে যার চক্ষু একবার ঝলসে গেছে, পৃথিবীর আর কোনো মাদকতাই সে চক্ষুতে আর নেশা আনতে পারবে না। আমি তো কবেই মরেছি, আর মরতে পারবো না। তবে এমন মরণ যেন আমার কাছে স্বর্গের অধিক সুখের। আদি তার কথা শেষ করতে পারল না। ঐশ্বর্য অগ্নিমূর্তি ধারণ করল। রাগেও শরীর মৃদু মৃদু কাঁপছে। সব নষ্টের মূলে কোহিনূর। মেয়েটা এসেও সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। বাবার মৃত্যুর প্রতিশোধ ও যেভাবেই হোক নিয়ে ছাড়বে। বাবার মৃত্যুর যন্ত্রণা কেমন হয় কোহিনূর সেটা ঠিকই বুঝতে পারবে। ঐশ্বর্যের মনে ভয়ানক একটা পরিকল্পনা উকিঝুঁকি দিচ্ছে। কথাগুলো ভেবে ওর ওষ্ঠে পৈতৃক হাসি ফুটে উঠল। তাই তর্ক না করে উত্তর দিল, যে নিজের ইচ্ছাতে মৃত্যুকে বরণ করতে চাইছে তার জন্য মৃত্যুই সই। তবে আমি আছি, আর থাকবো ধরণীতে। আমি ছাড়া আর কোনো মোহমায়া থাকবে না। দুদিনের অতিথিদের প্রতি এতটা ভালোবাসা দেখানো উচিত নয়। দুঃখের সমুদ্রে অবগাহন করে মজা পাবে না। তার চেয়ে বরং আমার সঙ্গে আসো। সুখের অমৃত সুধা পান করিয়ে অমর বানিয়ে দেব। আদি তাচ্ছিল্যপূর্ণ হেসে চেয়ারে গা এলিয়ে দিয়ে উত্তর দিল, নির্বোধ বালিকা, নিজেকে কতটা শক্তিশালী আর জ্ঞানী ভাবো জানি না। তবে কোহিনূরের কাছে তুমি নেহায়েত শিশু বই কি কিছুই না। মেয়েটার কাছে কি নেই ভাবো? শক্তি, ক্ষমতা, অর্থ সব আছে। অথচ ওর বাড়িতে তুমি সামান্য একজন আশ্রিতা ছাড়া কিছুই না। অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটা তোমার জন্য উপযুক্ত। সামান্য কূটবুদ্ধি নিয়ে ওর সঙ্গে লাগতে নিয়ে মুখ থুবড়ে পড়বে। যাই হোক, আমি কেন এতটা ভাবছি? তোমার যা ইচ্ছা তাই করো, আমার কি তাতে? আমি তো দুদিন পরেই চলে যাচ্ছি। তারপর তোমার সঙ্গে আমি আলাদা। সময় মতো ডিভোর্স পেয়ে যাবে। বিয়ে যেহেতু বাংলাদেশের নিয়মকানুনে হয়েছে, ডিভোর্স তো সেই নিয়মেই হবে। তোমার মতো অসুস্থ মস্তিষ্কের মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। কুপিকে পর্যন্ত আঘাত করেছ। ছি, কতটা জঘন্য তুমি! আদির কথাগুলো যেন ঐশ্বর্যের শরীরে আগুন ধরিয়ে দিল। কোহিনূর কিসের শক্তি ওর? ঐশ্বর্য জন্ম থেকে অর্ধমানবী শক্তি বহন করছে। সেখানে কোহিনূর সামান্য মানুষ। মানবী হয়ে অর্ধমানবীর সঙ্গে শক্তি পরীক্ষা দিতে আসে সে। ঐশ্বর্য তো ভেবে নিয়েছে কোহিনূর ওর ভয়ে নিজ বাড়িতে ফিরছে না। সবাই কেন ওই সামান্য মেয়েটাকে এতটা ভয় পাচ্ছে কে জানে। তাছাড়া এই বাড়ির বৃদ্ধ দাদুকেও হাত করেছে। লোকটা কথা দিয়েছে সাহায্য করলে এই বাড়ির সব অর্থ সম্পদ ওর হবে। তাছাড়া কোহিনূরের কাছে থাকা পাথরের শক্তি নিয়ে ও আরও শক্তি অর্জন করবে। কথাগুলো ভেবেই ওর চোখ চকচক করে উঠল। আদিকে ওর আর প্রয়োজন নেই। আদি সাধারণ একটা মানুষ। সে কিভাবে ঐশ্বর্যের যোগ্য হবে? হঠাৎ ওর মনে হলো পাথরের কথা। পাথর খান সে তো ওই বংশেরই ছেলে। যা কোহিনূরের ছিল ঐশ্বর্য সেসব ছিনিয়ে নেবে। জুবাইয়ের মেয়েকে পেয়ে ওকে ভুলে যায়নি, এখনও ভালোবাসে। তবে পাথর নামের মহাপুরুষটাকেও তো পেতে পারে। যতই এসব ভাবছে ঐশ্বর্যের হৃদয় জুড়ে ততই ঠান্ডা বাতাসে শীতল হয়ে উঠছে। আদি ওর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে কোনো বদবুদ্ধি আটকেছে বুঝতে বাকি নেই। তাই কফির কাপে ঠোঁট ডুবিয়ে বলল, লোভে পাপ আর পাপে মৃত্যু। কথাটা ভুলে না গেলেই মঙ্গল। আসছি আমি। আদি কথাটা বলে উত্তরের আশা করল না, চলে গেল। ঐশ্বর্য মিরর হাতে নিয়ে বসে আছে। তবে মিররের মধ্যে থাকা এক রমণী এতক্ষণ ধরে ওকে পর্যবেক্ষণ করছিল। সেটা ওর অজান্তেই রয়ে গেল। রমণীর শুকনো ওষ্ঠে রহস্যময় হাসি খেলা করছে। কতকালেই মিররকে আটকে রাখা হয়েছে তার হিসেবও পই পই করে গুনে রেখেছে। ছাড়া পেলে প্রতিশোধ নিতেও দুইবার ভাববে না। ঐশ্বর্য হঠাৎ মিররে দৃষ্টি রেখে মিষ্টি করে হাসল। এই মিররটাও সেদিন বৃদ্ধ দাদুর কক্ষে গোপন আস্তানা থেকে কোনো রকমে চুরি করেই হাতিয়ে এনেছে। এই মিররটাতে যেমন অপূর্ব নিখুঁত কারুশিল্পের নিদর্শন রয়েছে, তেমনই এর গুণ। ঐশ্বর্য এতদিন নিজেকে কোহিনূরের থেকে কম সুন্দরী ভেবে আফসোস করত, কিন্তু এখন করে না। মিররটাতেও সুন্দর ঝলমলে চেহারা কি সুন্দর ফুটে ওঠে, যা অন্য কোনো মিররের ধারের কাছেও যায় না।
ঐশ্বর্য রাতে ঘুমানোর সময়ও মিরর কাছাকাছি রাখে। যদি হারিয়ে যায় তখন? হারালে চলবে না। কথাটা ভেবেও চোখ বন্ধ করল। উভয় পাশে ঘন গাছের সারির মাঝখানে কালো পিচঢালা নির্জন রাস্তা ধরে গাড়ি চলছে শহরের দিকে। জুবায়ের এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। আজ ড্রাইভার আসেনি বিধায় ওকেই ড্রাইভ করতে হচ্ছে। ব্যবসার কাজে ওকে রাজধানীর বাইরে যেতে হয়েছিল। শর্টকাট রাস্তা ধরে বাড়িতে ফিরতে ওকে জঙ্গলের রাস্তা ধরতে হয়েছে। মাঝে মাঝে একটা দুটো গাড়ি ওকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি কথাটা ভেবেই ও স্লোভাবে যাচ্ছে। অধরা ওর জন্য অপেক্ষা করছে। আলো ঝলমলে আকাশটা হঠাৎ করেই মেঘলা হয়ে উঠল। আবছায়া পড়ছে। সূর্য হয়তো মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। জুবায়ের ডান হাতে ফোনটা বের করে আবহাওয়ার অবস্থা দেখতে অ্যাপস অন করে বিরক্ত হলো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে পারে, তারপর তুষারপাত। কেন যে এতটা দূরে আসতে গেল? তাছাড়া সকালে সব ঠিকঠাক ছিল, হঠাৎই সব পরিবর্তন হতে শুরু করেছে। জুবায়েরের বিরক্তি রাগে পরিণত হতেই হঠাৎ শব্দ করে গাড়ি থেমে গেল। কিছুতেই আর চলে না। জুবায়ের মাথাটা সিটের সঙ্গে সামান্য হেলান দিয়ে অধরার নাম্বারে ডায়াল করল। দুইবারের পর রিসিভ হতেই জুবায়ের সবটা ওকে বলে দিল। অধরা চিন্তিত হয়ে বলল, রাগারাগি করবেন না, অপেক্ষা করুন, আমি ড্রাইভারকে পাঠাচ্ছি। গাড়ি থেকে নামবেন না, ঠিক আছে? অধরার কথা শুনে জুবায়ের হেসে ফেলল। উত্তর দিল, আমাকে তোমার বাচ্চা মনে হয়? আচ্ছা, গাড়িতে বসে থাকবো, তবে ততক্ষণ আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে। এসব প্রেম করি। জুবায়েরের সাবলীল আকৃতিযুক্ত বাক্যে অধরা বিরক্তি হতে পারল না। উত্তরে লাজুক হেসে বলল, সুলতান জুবায়ের ফারুকীর হৃদয় প্রেম রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে উঠেছে। প্লিজ ভালো করে চিকিৎসা নিন, নয়তো ভয়ানক বিপদ হতে চলেছে। তুমি আছো তো চিকিৎসার জন্য, এত চিন্তা কিসের? ফিরছে চিকিৎসা নেওয়ার জন্যই। আমি উতলা হয়ে আছি। জুবায়ের আরও কিছু বলতে চাইল, কিন্তু হলো না। ওর গাড়িটা কেমন নড়ে উঠল। মনে হলো উপরে ভারী কিছু এসে ভর করেছে। জুবায়ের ভ্রু কুঁচকে অধরাকে বলল, গাড়ির উপরে কিছু একটা পড়েছে বলে মনে হচ্ছে, তুমি রাখো, আমি দেখছি। নির্জন রাস্তায় আছি, কোনো গাড়ি পেলে আমি উঠে যাব, চিন্তা করো না। জুবায়ের উত্তরের আশা করল না। ফোন রেখে দিয়ে বেরিয়ে আসলো। দেখল গাড়ির উপরে কিছুই নেই, যেমন ছিল তেমনই আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। জুবায়ের গাড়িতে উঠতে চাইল, কিন্তু আরও একটা ঝামেলা এসে হাজির হলো। গাড়ির দরজা খুলছে না, বন্ধ হয়ে আছে। ও কয়েকবার ধাক্কা দিল, কিন্তু ফলাফল শূন্য। জুবায়ের ব্যর্থ হয়ে সামনে হাঁটতে শুরু করলো। মিনিট পাঁচেক হাঁটার পরই হঠাৎ ও পেছনে ফিরে হতভম্ব হলো। ওর গাড়িটা নিজে নিজেই চলছে, আর সেটা ক্রমাগত ওর দিকেই এগিয়ে আসছে। গাড়ির মধ্যে কে আছে দেখার জন্য জুবায়ের একদৃষ্টিতে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে ফেলল। ভেতরে কোহিনূর বসে আছে আর গাড়িটা ওকে চাপা দিতে চাইছে। কোহিনূর ওকে মারতে চাইছে, কিন্তু কেন? কথাটা ভেবেও দ্রুত সরতে চাইল, কিন্তু হলো না। চোখের নিমিষে গাড়িটা সোজা এসে ওর গায়ে ধাক্কা দিতে চাইল, কিন্তু পারল না। কেউ একজন ওকে হাওয়ার গতিতে সরিয়ে নিল। গাড়িটা গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। জুবায়ের ছিটকে গিয়ে ঘাসের উপরে পড়েছিল, সেখান থেকেই উঠে বসল। ওর সামনে কোহিনূর দাঁড়িয়ে আছে। জুবায়ের কিছু বলার আগেই কোহিনূর বলে উঠল, ড্রাইভার চলে এসেছে, তুমি অপেক্ষা করো, আমি এটাকে দেখে নিচ্ছি, চিন্তা করো না। কোহিনূর কথাটা বলেই ওর রূপে গাড়িতে বসা মেয়েটার পেছনে ছুটল। জুবায়ের হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কোহিনূরের রূপে আরও একজন আছে, যে কিনা ওকে মারতে চাইছে, কিন্তু কেন? গভীর অরণ্যে দাঁড়িয়ে আছে কোহিনূর। একটুর জন্য ছদ্মবেশী মেয়েটাকেও ধরতে পারেনি। যদিও সবটা জানে, তবুও ইচ্ছে ছিল হাতে নাতে প্রমাণসহ ধরতে, কিন্তু হলো না। জুবায়েরের সঙ্গে সাঈদ ছিল, তাই খবরটা পেতেও সময় লাগেনি। জুবায়ের ভেবেছিল একা আছে, কিন্তু কোহিনূর আগে থেকেই অনুমান করেছিল
কিছু একটা হবে তাই সাবধানতার জন্য সাইদকে বাবার সঙ্গে পাঠিয়েছিল। বুদ্ধিটা না করলে আজকে ভয়ানক বিপদ হতে পারত। বাবার কিছু হলে মায়ের কি অবস্থা হতো ভেবে ওর কলিজা কেঁপে উঠছে। কাউকে ছাড়বে না বলেও মাটিতে পা আঁচড়ে হাতের মুঠো শক্ত করে নিল। ঠিক সেই সময় আড়াল থেকে পাথর ওর সামনে এসে দাঁড়ালো। ছেলেটার পরনে আলখাল্লা টাইপের পোশাক নেই, বরং কালো রঙের পোশাকে সজ্জিত হয়ে আছে। বেশ স্মার্ট আর আকর্ষণীয় লাগছে। কোহিনূর বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল, এখানে কি আপনার? পাথর এক পা দুই পা করে সামনে এগিয়ে এসে ডান হাতে ওকে জড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। কোহিনূর আলগোছে নিজেকে সরিয়ে নিয়ে আঙুল উঁচিয়ে বলল, দূর থেকে বলুন। কাছাকাছি আসতে হলে কাবিনের টাকা পরিশোধ করতে হবে, নগদ 200 কোটি। পাথর বাঁকা হেসে পায়ের সঙ্গে পা ঘেঁষে বলল, ইয়ার এমন কি? তোমার রূপের কাছে 200 কোটি অতি নগণ্য। তুমি বললে অর্থের পাহাড় এনে তোমার সামনে দাঁড় করিয়ে দিতে পারি। তোমার রক্তিমুষ্টের সামান্য ছোঁয়া। পাথর আর এগোতে পারল না। তার আগেই কোহিনূর ওকে থামিয়ে দিয়ে বলল, কেন এসেছেন এখানে? তোমার জন্য। পাথরের সোজাসাপটা কথায় কোহিনূর কোনো উত্তর দিল না, সামনে এগিয়ে চলল। পাথর দৌড়ে গেল ওর পিছু পিছু। কোহিনূর আর চোখে ওকে দেখে নিল। ভাবল মৃত্যু নিকটবর্তী হলে বুঝি চিন্তা শক্তি লোপ পেয়ে এমনই হয়।